শুরু হচ্ছে অনুষ্ঠান গল্প নিয়ে গল্প। প্রতি শুক্রবার সন্ধ্যা 6টা থেকে এই অনুষ্ঠান সম্প্রচারিত হয়ে থাকে। আপনারা শুনছেন নিত্যানন্দ জনবাণী 91.2 FM কমিউনিটি রেডিও। আজকের গল্প নিয়ে গল্প অনুষ্ঠানে শুনুন দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প অশ্বমেধের ঘোড়া। গল্পটি উপস্থাপনা করছেন ডক্টর তপন পাত্র। শুনতে থাকুন আজকের গল্প দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা অশ্বমেধের ঘোড়া। চলো শুনি নিত্যানন্দ জনবাণী। নমস্কার। গল্প নিয়ে গল্প অনুষ্ঠানে আজকের গল্প দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা অশ্বমেধের ঘোড়া। অশ্বমেধের ঘোড়া শারদীয়া ছোট গল্প পত্রিকায় 1367 সালে প্রকাশিত হয়েছিল। বিমলকর সম্পাদিত এই দশকের গল্পতে তা পুনর্মুদ্রিত হয়। অত্যন্ত বেশি পরিচিত ও আলোচিত এই গল্পটি এ যাবৎ বাংলা গল্পের ধারায় অশ্বমেধের ঘোড়া একটি ব্যতিক্রমধর্মী গল্প, এক অনন্য সৃষ্টি। গল্পটি সম্পর্কে স্বয়ং লেখক বলেছেন, এ আমাদের হওয়া না হওয়া সময়ের যৌবন আর ভালোবাসার গল্প। সমকালীন ফ্রেমে যেখানে চিরায়তকে ধরার চেষ্টা হয়েছে, নিটল কোনো কাহিনী নেই, আছে তার আভাস মাত্র। সময়ের ধারাবাহিকতাকে বারবার ভাঙা হয়েছে। স্মৃতি অনুষঙ্গ তথা ভাবনা প্রবাহ হঠাৎ হঠাৎ ঝিলিক দিয়ে অতীত বর্তমানে কাটাছেঁড়াভাবে আলো জ্বলেছে। দুটি শুদ্ধ হৃদয় পরস্পর মিলতে চেয়েছে। এখন এই রকম একটি ব্যতিক্রম গল্প, সেই গল্পটি আমরা সংক্ষেপে শুনে নেব। কাঞ্চন ও রেখার প্রথম বিবাহ বার্ষিকী পালনের মধ্য দিয়ে এই গল্পের সূচনা। 1 বছর আগে উভয়ে রেজিস্ট্রি করে বিবাহ করেছে। অনেক বাধা অতিক্রম করতে হয়েছে তাদের। কাঞ্চন কলেজের অধ্যাপক আর রেখা কেরানি। সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে কাঞ্চন। আর্থিক সচ্ছলতা তেমন নেই। কাঞ্চন নিজেই বলেছে, রেখাকে এনে সংসারে স্ত্রীর মর্যাদা দেবার সাধ্য আমার নেই। রেখাও নিজে থেকে তার বিয়ের সম্বন্ধ বারবার ভেঙেছে। বাবার জাত্যভিমানে আঘাত লাগবে জেনেই রেখা গোপনে কাঞ্চনের সঙ্গে রেজিস্ট্রি বিবাহে উদ্যোগী হয়েছিল। রেখা জানে যে আর্থিক দুরবস্থায় কাঞ্চনদের হতকুৎসিত সংসার অবস্থান করছে, তাতে সঙ্গে সঙ্গে চলে আসা সম্ভব নয়। কাঞ্চনও ভাবে, আহা, ঠিক এইভাবে আমরা স্বার্থপর হতে পারি না। অথচ যাদের জন্য ত্যাগ, তাদের প্রতিও মনে মনে বিদ্বেষ পোষণ করি। সেই রেজিস্ট্রি বিবাহের দিনে কাঞ্চন ও রেখা পরস্পর শপথ বাক্য উচ্চারণ করল। রেখার মধ্যে
কোনো দ্বিধা ছিল না। সুকুমার নিয়ে এলো দুটি মালা, প্রফুল্ল আনলো সিঁদুর, দুটো লোহার নোয়া। কাঞ্চন রেখার কপালে সিঁদুর পরিয়ে দিল। কিন্তু রেখা দিনের শেষে বাড়ি যাবার মুখে সেই সিঁদুর মুছে ফেলে। কাঞ্চন ভাবে, রেখার এই মুখটাই আমার পরিচিত। কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলাম, মাত্র কিছুক্ষণে রেখার কপালের সিঁদুর আমার মনে একটা স্থায়ী স্মৃতি রেখেছে। রেখাকে হঠাৎ বিধবার মতো শূন্য করুণ মনে হলো। দেখলাম বাচাল প্রফুল্ল দাঁত দিয়ে ঠোঁট কামড়ে মুখ ঘুরিয়ে নিয়েছে। রেখার কপালের ঠিক মাঝখানে একটা নীল শিরা সুস্পষ্ট রূপে ফুটে উঠেছে। পকেটে বিয়ের দলিল আর রেখাকে বউ বলে ডাকার ও তার হাত স্পর্শ করার প্রবল ইচ্ছা নিয়ে কাঞ্চন গঙ্গার পাড়ে বসবার প্রস্তাব দেয়। রেখার সম্মতি নিয়ে দুজনেই চৌরঙ্গীর বাস ধরে। বাসে উঠেই রেখার বাবার সঙ্গে দেখা। কাঞ্চন বাসের দোতলায় গিয়ে বসে আর রেখা একতলায়। বাসের জানালা দিয়ে কাঞ্চনের চৌরঙ্গি দেখতে ভালো লাগছিল। কুয়াশা, মেঘ আর স্তিমিত আলোক মালায় শোভিত গঙ্গা তীর, পূর্ণিমার চাঁদ কাঞ্চনকে মুগ্ধ না করে পারেনি। রেখাও নিঃশব্দে বাস থেকে নেমে গেছে। গ্রীবা তুলে একটিবার হয়তো কাঞ্চনকে দেখতে চেয়েছিল। কাঞ্চনও নির্দিষ্ট স্টপে বাস থেকে নামতে গিয়ে কন্ডাক্টরের কাছে টিকিট না কাটার জন্য অপমানিত হয়। কন্ডাক্টর বঙ্গোক্তি করে, হাতে আবার মালা নিয়ে যাওয়া হচ্ছে। কাঞ্চন আহত চিত্তে সে মালা জোড়া রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। আর দেখা গেল একটি স্থবির বলদ মালা দুটি চিবোচ্ছে। প্রথম বিবাহ বার্ষিকীর দিনে কলেজ অফিস থেকে কাঞ্চন ও রেখা বেরিয়েছে। সুবিমলের সঙ্গে দেখা হয়েছে। কাঞ্চন রেখার সম্পর্কের কথা জেনে সুবিমল জানায়, দেখেও আনন্দ। আপনাদের আর কি ভাবনা মশাই, জীবন সামনে পড়ে আছে। এই আমি কলেজ সেরে, টিউশনি সেরে এখন বাড়ি ফিরে শুনব মার সঙ্গে ঝগড়া করে বৌদি রান্না চাপায়নি। আরও কত কি সংসারে যা হয়। তারপর কাঞ্চন রেখা খানিকটা পথ হেঁটে চলে। বৃষ্টি নামার উপক্রম হয়েছে, তাই আরও বাধ্য হয়েই দুজনে ঘোড়ার গতিতে এগিয়ে যাবার জন্য না হেঁটে ঘোড়ার গাড়িতেই চাপে। একান্তে দুজনের কথা না হয়ে কেমন একটা শঙ্কিত শঙ্কিত ভাব, বিশেষ করে রেখার মন থেকে ভয় দূরে সরে যায়নি। দেখতে দেখতে বৃষ্টি নেমে এলো। ওদের মনের মাটিতেও বৃষ্টি নামলো। গাড়োয়ান দুদিকের পর্দা নামিয়ে দেয়। এক আশ্চর্য নির্ছনতার মুখোমুখি হলে কাঞ্চন এবং রেখা ভাবে, এমন নির্জনতা তারা চায়নি।
যে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দেয়, কেউ কারুর দিকে চাইতে পারছে না। বাইরে বৃষ্টিপতন, আর গাড়ির ভিতরে দুজনের আবেগঘন বউ ও স্বামীন সংলাপে রোমান্টিক আবহ রচিত হলো। উভয়ের ভালো লাগার আশ্চর্য অনুভবে দুটি মন একই রেখায় এসে মিলিত হয়েছে। গন্তব্যস্থল এসে পড়ায় রেখা ব্যাকুল হয়ে মালাটা তার গলায় কাঞ্চনকে পরিয়ে দিতে বলে। গাড়ি খিদিরপুরে এসে পৌঁছানো মাত্রই রেখা 2 টাকা আর কাঞ্চন আধুলি বের করে দিতে গেলে গাড়োয়ান 5 টাকার কম নিতে অস্বীকার করে। তাদের নিয়ে কটাক্ষও করে। কাঞ্চন রুষ্ট হয়েছে। রেখা 2 হাতে নিজের কান চেপে ধরতে গিয়ে মালাটা রাস্তায় পড়ে যায়। রেজিস্ট্রি বিবাহের দিন কাঞ্চন রেখা মালা বদল করতে পারেনি। কন্ডাক্টরের ব্যাঙের ধাক্কায় একটি স্থবির বলদের গ্রাসে তা পড়েছিল। আর প্রথম বিবাহ বার্ষিকীতেও গাড়োয়ানের কটূক্তিতে মালা হাত থেকে পড়ে গেছে রাস্তায়। লজ্জায়, যন্ত্রণায়, ঘৃণায় কাঞ্চন ও রেখা অপরিচিতের মতো রাস্তা দিয়ে হেঁটে যায়। ওরা কাঁদতে পারেনি, কেননা কাঁদবার মতো কোনো আশ্রয় তাদের জানা ছিল না। এই হলো খুব সংক্ষেপে গল্প। এই গল্পের আখ্যানবৃত্তে আমরা কি দেখছি? এটা তো সত্য যে গল্পটি একটি প্রেম ও মনস্তত্ত্বের গল্প। লেখককৃত বর্ণনার ঘটনার অভিঘাতে গল্পের আখ্যানবৃত্তটি ততটা সুন্দরভাবে গড়ে ওঠেনি। যতখানি হয়েছে নায়ক কাঞ্চনের চেতনা প্রবাহে নায়িকা রেখার সঙ্গে প্রেম সম্পর্কের জটিল রূপ অঙ্কন। কাঞ্চনের রেখার সম্পর্কে প্রেম সম্পর্কিত ভাবনা ও বাইরের কিছু ঘটনার উল্লেখে গল্পের আখ্যানবৃত্ত সামগ্রিক রূপ নিয়েছে। গল্পের শুরুতেই দেখি প্রথম বিবাহ বার্ষিকী পালন করতে চলেছে কাঞ্চন ও রেখা। পথ চলতে চলতে রেখার সঙ্গে কাঞ্চনের কিছু সংলাপ, রাস্তাতেই রেখার মালা কেনা, সেনেট হলের শোচনীয় অবস্থায় উভয়ের মন খারাপ হয়ে যাওয়া প্রভৃতির অনুষঙ্গে একে অপরের ঘনিষ্ঠ হয়েছে। রেখা কাঞ্চনকে মালাটা খোঁপায় বেঁধে দিতে বলেছে। মালার প্রসঙ্গে স্বাভাবিকভাবেই কাঞ্চনের মনে পড়ে যায় রেজিস্ট্রি করে বিবাহের প্রথম দিনটার কথা। কাঞ্চনের বন্ধু সুকুমার নিয়ে এসেছিল 2টো মালা। প্রফুল্ল এনেছিল সিঁদুর আর নোয়া। সিঁদুর সিঁথিতে দিলেও কাঞ্চন কিছুতেই রেখার সঙ্গে মালা বদল করতে পারেনি। মালা হাতে নিয়েই দুজনে হেঁটেছে। গঙ্গায় নির্জন পরিবেশে বসে প্রেমালাপ করতে চেয়েছে, কিন্তু চৌরঙ্গীর বাসেই রেখার বাবার সঙ্গে দেখা। তারা আর নিভৃতে কাছাকাছি হতে পারেনি। বাস থেকে গন্তব্যস্থানে নামার মুহূর্তে কাঞ্চনকে টিকিট না কাটার জন্য কন্ডাক্টরের কাছে অপদস্থ হতে হয়েছে। কাঞ্চনের স্মৃতিপটে এই সব পর পর উঠে এসেছে। এরকম মনের অবস্থাতেই কাঞ্চনের সঙ্গে সুবিমল বাবুর দেখা হয়ে গেছে। সুবিমল বাবু
কিছুক্ষণ রসালাপ করে প্রস্থান করেন। কাঞ্চনের কাছে রেখা জানতে চায় লোকটি কে। সেই সূত্রেই কাঞ্চন রেখার পারস্পরিক কথোপকথন। সংক্ষিপ্ত কথোপকথনে রেখা ও কাঞ্চনের পরিণয় বন্ধনে অসহায়তাও ফুটে উঠেছে। সুখ দুঃখের কথা বলতে বলতে স্তব্ধ হয়ে হাঁটতে হাঁটতে পথে বৃষ্টি নামবার উপক্রম। নামমাত্র রেজিস্ট্রি বিবাহ বার্ষিকী পালন, কার্যত উভয়ে উভয়কে কাছে পেয়ে কোনো সময়েই জানার সুযোগ পায়নি। রেখার বাবা যে মেনে নেবেন না তা কাঞ্চন ভালোভাবেই জানে। কাঞ্চন অধ্যাপক হলেও স্বার্থপরের মতো রেখাকে তার বাবার কাছ থেকে নিয়ে আসতে পারেনি। অথচ কথার খেলাও আর কাঞ্চনের ভালো লাগে না। কত কথা কাঞ্চনের মনে আসে। কিছুটা পথ ঘোড়ার গাড়িতে আস্তে আস্তে কাঞ্চন রেখা পরস্পর অনুভবে নিকট সান্নিধ্য অনুভব করেছে। প্রকৃতি জগতে বৃষ্টি পতনের শব্দ আর ঘোড়ার গাড়ির ভিতরে দুটি হৃদয়ের বিরহজনিত বেদনাবোধ আশ্চর্য সাযুজ্য বন্ধন ঘটেছে। একান্ত মনের কথা, প্রাণীর কথা বলার পরিবেশ সৃষ্টি হয়েছে। এক সময় কাঞ্চন রেখাকে বউ বলে সম্বোধন করেছে। রেখাও কাঞ্চনকে বলেছে স্বামীন। হৃদয়ের কাছাকাছি এসে রেখা কাঞ্চনকে মালা পরিয়ে দিতে বললে গাড়োয়ান জানায় খিদিরপুর এসে গেছে। গাড়োয়ানের অশালীন মন্তব্যে প্রথম বিবাহ বার্ষিকীর দিনেও রেখার হাত থেকে মালাটা রাস্তায় পড়ে গেল। রেজিস্ট্রি বিবাহের দিন কাঞ্চন রেখাকে মালা পরাতে পারেনি। প্রথম বিবাহ বার্ষিকীর দিনেও মালা হাত থেকে পড়ে যায়। স্থূল সর্বস্ব জীবন পরিবেশে যুগল প্রেমিক প্রেমিকার মালা বদল যেমন হয়নি, তেমনি কেউ কারুর সঙ্গে বাস করতেও পারেনি। চরম আক্ষেপ নিয়ে কাঞ্চন রেখার জীবন অতিবাহিত হয়েছে। তরুণ তরুণীর গোপন রেজিস্ট্রি বিবাহ ও তার সামাজিক স্বীকৃতি পাওয়া পর্যন্ত বিরহ কাতরতা, দীর্ঘশ্বাস, আক্ষেপ অশ্বমেধের ঘোড়া গল্পে আবহ বিস্তার করেছে। আখ্যান বৃত্ত কার্যকারণ শৃঙ্খলায় গড়ে উঠেছে। সুগঠিত আখ্যানের মধ্যে প্রেম মনস্তত্ত্ব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমরা দেখব এই অশ্বমেধের ঘোড়া গল্পের যে নামকরণ, একটি সাধারণ প্রেম ও মনস্তত্ত্বের গল্পের এই জাতীয় নামকরণটি ঠিক হয়েছে কিনা। অশ্বমেধের ঘোড়া গল্পটির নামকরণে লেখকের আশ্চর্য শৈল্পিক দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়। আমাদের মনে পড়ে যায় প্রাচীন ভারতে সেই অশ্বমেধ যজ্ঞের জন্য নির্দিষ্ট কোনো ঘোড়ার আহুতির কথা। 99টি যজ্ঞ করবার পর একটি বেগবান তেজস্বী অশ্বকে জয়পত্র সহ ছেড়ে দেওয়া হতো। সেই ঘোড়া বিভিন্ন রাজ্য পরিক্রমা করতে করতে কোনো বিশেষ রাজ্যের মানুষের কাছে যদি সমাদৃত হতো এবং অশ্বের অনুগামীরা আপ্যায়িত হতো, তাহলে তারা বশীভূত হতো।
সেই রাজ্যের রাজার অনুগ্রহ লাভে ধন্যও হতো। কিন্তু যে রাজ্যের রাজা বশ্যতা স্বীকার করত না, তার সঙ্গে যুদ্ধ বাঁধত। পরে অশ্বটিকে যজ্ঞে আহুতি দেওয়া হতো। এই যজ্ঞই হল অশ্বমেধ যজ্ঞ। আর যজ্ঞে আহুতি দেওয়া তেজস্বী অশ্বটিকে বলা হতো অশ্বমেধের ঘোড়া। এই পৌরাণিক অনুষঙ্গে লেখক দীপেন্দ্রনাথ সম্পূর্ণ ভিন্ন তাৎপর্যে গল্পের শিরোনামটিকে চিহ্নিত করলেন। বর্তমান সময় নিয়ত সংকটের মধ্য দিয়ে চলেছে। বস্তু সর্বস্ব যুগে কেবলই মানুষকে চরম বাস্তববাদী হয়ে ছুটে চলতে হচ্ছে। জীবিকা সংকটে পড়ে একটু সময় বার করে প্রেম, প্রীতি, ভালোবাসার বন্ধনে বাঁধা পড়তে অসমর্থ বর্তমান মানুষ। সে তার স্নিগ্ধ সুন্দর হার্দিক পরিমণ্ডল রচনা করতে পারছে না। এক চরম দুঃসময়। প্রেম প্রীতির আবেশ সৃজিত হতে না হতেই স্থূল সর্বস্ব বাস্তবের অভিঘাতে তা তছনছ হয়ে যায়। প্রেমানুভবের ঘনিষ্ঠ মুহূর্ত রচিত হয় না। এখানে কখনো বাসর হয় না গড়া। এইভাবেই অশ্বমেধের যজ্ঞের ঘোড়ার মতোই জড়ত্বের মধ্যে কেবলই বলি হচ্ছে আমাদের প্রেম ভালোবাসার সূক্ষ্ম অনুভূতিশীল যা কিছু। আলোচ্য গল্পে কাঞ্চন ও রেখার প্রণয়ের প্রতি মুহূর্ত আহুতি হয়েছে বাস্তবের কঠিন ভূমিতে। নায়ক কাঞ্চন অত্যন্ত সংবেদনশীল মনের অধিকারী। রেখাকে নিয়ে তার যে স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা তা পূরণ হয়নি বাস্তবের ছক মাফিক কঠিন জীবনে। নায়কের ধারণা সুদৃঢ় হয়। সেই মৌলিক ছকের উপর খুঁটির মতো এগোচ্ছি, পেছোচ্ছি। এ যুগের নিয়তি হলো বাল্য এবং প্রৌঢ়তা, মধ্যিখানে বিশাল চড়াই ইচ্ছা ও অভিজ্ঞতা। ভালো লাগা আর কর্তব্যের বিরোধে পোকার মতো গর্ত খুঁড়ে নিচে নামছি, অথচ সামনে সমুদ্র ছিল। আজকের চটুল আত্মসর্বস্ব জীবনে যে কোনো সূক্ষ্ম প্রেমানুভব সম্পন্ন মানুষ কাঞ্চনের মতোই নিজে গর্ত খুঁড়ে নিচে নামছে। সে খুঁজে পাচ্ছে না আরেক সংবেদনশীল মনের শরিক হবার উপযুক্ত পরিবেশ। প্রেমিক প্রেমিকার কথা বিনিময়ের মধ্যেই চলছে আত্মপ্রতারণা, একে অপরকে ঠকানোর চেষ্টা। সে সময় পরিবেশের মধ্য দিয়ে চলেছি, সেখানে স্বাভাবিকভাবেই ক্ষুদ্রতার শিকার হচ্ছে দুটি প্রেম পরিপূর্ণ হৃদয়। বলি হচ্ছে সুন্দরের উপলব্ধি। কাঞ্চনের ভাবনায় সেই সব অভিনয়ই প্রকট হয়ে ওঠে। নিজেকে ফাঁকি দিচ্ছি কথায়, রেখাকে ফাঁকি দিচ্ছি কথায়, আর পুঁথি থেকে তার সমর্থন খুঁজছি। আবার রেখা যখন ঘোড়ার গাড়িতে কাঞ্চনের সঙ্গে চলেছে, তখনও রেখা সিঁটিয়ে গেছে তার পরিবার সমাজের কথা ভেবে। রেজিস্ট্রি বিবাহ করেও রেখার সংকুচিত হয়ে থাকা বড় পীড়াদায়ক। গল্পের শেষে দেখি গাড়ির ভাড়া নিয়ে দর কষাকষি হলে গাড়োয়ান বলেছে, স্ফূর্তি করবেন, হোটেল ভাড়াভি দিবেন না। গাড়োয়ানের এই কটূক্তিতে রেখা কাঞ্চনের
প্রেম আহত হয়েছে। আর এটাই আজকের বর্বর নগর জীবনে সত্য। বলা যায় পাত্র পাত্রীর রোমান্টিক প্রেম ও ভাবাবেগকে আধুনিক জীবন সংকটে কেবলই বলি হতে হচ্ছে। অশ্বমেধের ঘোড়া গল্পের নামকরণের সার্থকতা ঠিক এখানটিতেই। সবশেষে আমরা অবশ্যই একথা স্বীকার করব যে অশ্বমেধের ঘোড়া দ্বীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের একটি কালজয়ী গল্প। আগের শতকের 60-এর দশকের আর্থসামাজিক সংকটের মধ্য দিয়ে মধ্যবিত্ত বাঙালি সমাজকে কেবলই এগিয়ে চলতে হয়েছে। সে সময় জীবিকার সংকট তীব্র হয়ে উঠেছিল। সেই সংকটকালে এবং বিশেষ করে সামাজিক এবং অর্থনৈতিক জটিলতায় একটি প্রেম হৃদয়ের সেতুপথে স্বাভাবিক বিচরণ করলেও তথাকথিত সমাজের সড়কে মুক্ত চিত্তে হাঁটতে পারছিল না। গল্প নিয়ে গল্প অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হলো। আজকে গল্প নিয়ে গল্প অনুষ্ঠানে আপনারা শুনলেন দ্বীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প অশ্বমেধের ঘোড়া। গল্পটি উপস্থাপনা করলেন ডক্টর তপন পাত্র। ওনাকে নিত্যানন্দ জনবাণী পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো গল্পের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সন্ধ্যা। চলো সোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী। চলো সোনা